শেষ দিনের প্রথম প্রহরে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। আর শুরু করছি সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চ্যানেল আইয়ের নিয়মিত আলোচনার আয়োজন গ্রামীণফোন আজকের সংবাদপত্র। আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। ধন্যবাদ আপনাকে। সংবাদপত্রের শিরোনামগুলো দেখছি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, বিদায় 2016, 35 রুশ কূটনীতিককে আমেরিকা ছাড়ার নির্দেশ, বছর শেষে দুই দেশের তীব্র বৈরিতা, রাজনীতির মাঠ ছিল শান্ত, সংলাপে জেগেছে প্রত্যাশা। আমাদের সময়, নেপথ্যের কুশীলব নয় সাংসদ, জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের জয়। সকালের খবর, মেট্রো রেলের বরাদ্দ অন্য প্রকল্পে যাচ্ছে। যায় দিন, ডেডলাইন 5 জানুয়ারি, আওয়ামী লীগ বিএনপি ফের মুখোমুখি। দৈনিক ইনকিলাব, মহাসড়কে দুর্ঘটনার প্রধান কারণ ইজি বাইক, 3 হুইলার চলছেই। ভোরের কাগজ, সম্ভাবনার বাংলাদেশ অর্থনীতি, অগ্রযাত্রার সব সূচকে ঈর্ষণীয় সাফল্য। দৈনিক দিনকাল, সমাবেশে বাধা মৌলিক অধিকারের পরিপন্থী, বিশিষ্টজনদের অভিমত। বণিক বার্তা, লিভিং ওয়েজ রিপোর্ট, পোশাক শ্রমিকের মজুরি ঢাকার দারিদ্র সীমার নিচে। দ্য ইন্ডিপেন্ডেন্ট, প্রোগ্রামস মার্কিং জানুয়ারি 5 ইলেকশন, আওয়ামী লীগ বিএনপি রিনিউরো। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম, কিন্তু প্রথমেই যে কথাটি বলা হচ্ছে, বিদায় 2016। একটি বছর শেষ হয়ে গেল, অনেক ঘটনাবহুল বছর জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে, এবং সব ক্ষেত্রেই প্রায় রাজনীতি, অর্থনীতি, সমাজ সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে। তো কেমন দেখলেন একজন সাংবাদিক হিসেবে 2016? হ্যাঁ, ধন্যবাদ। প্রথম হচ্ছে 2016, যে শুরুটাও ভালো ছিল না, কারণ শুরুতেই 2016 সালের ফেব্রুয়ারিতেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ধরা পড়ে, এবং পরবর্তীকালে এটি সারা বছরই আলোচনায় আসে, এবং কিছু অর্থ উদ্ধার করা হলেও বাকি অর্থ এখনো অনিশ্চিত যে উদ্ধার করা যাবে কিনা। পরবর্তীকালে 1 জুলাই যে গুলশানে হলি আর্টিজানের জঙ্গি হামলা, এবং সেটা ছিল নৃশংসতম হত্যাকাণ্ড, এবং জঙ্গিরা এই প্রথম প্রকাশ্যে যে অভিযান চালিয়েছে, এর আগে ছিল সবগুলোই গুপ্ত হত্যা অথবা আত্মঘাতী হত্যা। এখানে তারা 22 জন নিরীহ নিরাপদ মানুষকে হত্যা করেছে, যার মধ্যে অধিকাংশ ছিলেন বিদেশি। সুতরাং এটি পুরো আন্তর্জাতিক রাজনীতিতে এর যেটি প্রভাব, এবং আমাদের দেশের অর্থনীতি এবং সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে প্রচন্ড চাপের মধ্যে ছিলাম। অবশ্য সরকার তড়িৎ ব্যবস্থা নিয়েছে, জঙ্গিদের সবাইকেই ধরেছে। পরবর্তীকালে আরো কয়েকটি অভিযানে জঙ্গিরা আটক পড়েছে বা কেউ অভিযানে নিহত হয়েছে। কিন্তু আমরা একের পর এক জঙ্গি আস্তানা, এবং সর্বশেষ গত কয়েকদিনেও কিন্তু উত্তরার আশকানায় একটি জঙ্গি আস্তানায় পুলিশ অভিযান চালিয়েছে, এবং সেখানে একজন নারী আত্মঘাতী হয়েছে। এটি খুবই উদ্বেগের বিষয়, একই সঙ্গে নতুন মাত্রাও যোগ করেছে বাংলাদেশের জঙ্গি তৎপরতার, যে একজন নারী মুখোমুখি অবস্থান নিয়েছে অভিযানকারীদের, এবং সে নিজে আত্মহত্যা করেছে, এবং তার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। এটি একটি বিষয়। রাজনীতি ক্ষেত্রে বড় দুটি দলের, আওয়ামী লীগ বিএনপির জাতীয় সম্মেলন হয়েছে, সেটি উল্লেখযোগ্য ঘটনা, এবং বিশেষ করে আওয়ামী লীগে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এসেছে। তারা আশা করছে দলটিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করবে, এরকম দলের পক্ষ থেকে জানানো হয়েছে। শেষের দিকে এসে যে রাজনীতিতে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা সমঝোতার পরিবেশ। রাষ্ট্রপতি উদ্যোগে আগামী নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেছেন, এবং অনেকগুলো বিএনপি সহ অনেকগুলো দল ইতিমধ্যে আলোচনায় অংশ নিয়েছে, এবং তারা নিজের মতো করে প্রস্তাব দিয়েছে। এবং সবারই উদ্দেশ্য কিন্তু একটি ভালো নির্বাচন করা, এবং একটি ভালো নির্বাচন করার জন্য একটি শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন গঠন করা দরকার, এই প্রক্রিয়া। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন নিয়ে পুরো বছর জুড়ে এবং তার আগেও
আগে যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে স্থানীয় সরকার সংস্থার নির্বাচনগুলো, তা নিয়ে বেশ বিতর্ক ছিল। রক্তারক্তির ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে, এবং ভোটের বাক্স, ভোটের ব্যালট পেপার ইত্যাদি ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে। আর সুতরাং সেই নির্বাচনগুলো ভালো হয়নি। কিন্তু গত 22শে ডিসেম্বর যে নির্বাচনটি হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের, সেই নির্বাচনটি কিন্তু সবাই স্বীকার করেছে যে একটি ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। একটি মারপিটের ঘটনা ঘটেনি, কোথাও হাঙ্গামা হয়নি। এবং অবশ্যই নির্বাচনে যারা পরাজিত হয় তাদের একটি ক্ষোভের জায়গা থাকে এবং তারা মনে করেন, কিন্তু তারপরও সেখানে বিরোধী যে দলের প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেননি, তারাও কিন্তু স্বীকার করেছেন যে বাধ্যত সরকার একটি ভালো নির্বাচন দিতে বাধ্য হয়েছে। এই ধারা এবং ক্ষমতাসীন দল থেকে বলা হচ্ছে যে তারা পরবর্তী নির্বাচনগুলো নারায়ণগঞ্জের মডেলে করবে, সেটি কিন্তু আশার কথা যদি এরকম সদিচ্ছা দেখান। আর সেখানে যিনি নির্বাচিত হয়েছেন খুবই শক্তিশালী এবং অভিজ্ঞ রাজনীতিক, তিনি 13 বছর পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন, আগামী আরো 5 বছর করবেন। সুতরাং সেটি বলবো যে আমাদের নির্বাচনী রাজনীতিতে একটি উল্লেখযোগ্য উত্তরণের ঘটনা। আর তৃতীয় হচ্ছে যে আমরা 2016 সালে যেসব অঘটন ঘটেছে, সেটি রাজনীতির ক্ষেত্রে, জঙ্গিবাদ এবং অন্যান্য ক্ষেত্রে 2017-তে আশা করব যে সেই অঘটনগুলো ঘটবে না, আমরা নতুন করে শুরু করব। কিন্তু আজকের পত্রিকায়, গতকালের পত্রিকায়, আজকের পত্রিকায় যেসব খবর আসছে যে 5 জানুয়ারি নিয়ে আবার আমি সেটাই বলছিলাম, একদিকে আপনি বলেছেন যে একটি সুবাতাস দেখা যাচ্ছে, টের পাওয়া যাচ্ছে রাষ্ট্রপতির সংলাপের মধ্য দিয়ে, আবার তার পাশাপাশি এই শিরোনাম রয়েছে যে 5 জানুয়ারিকে ঘিরে ভিন্ন ধরনের কর্মসূচি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কর্মসূচি করতে না দেওয়ার হুমকি বা এই ধরনের, আসলে এটা একটি তারিখকে কেন্দ্র করে এই ধরনের বাদানুবাদ, এই ধরনের পাল্টাপাল্টি কোনোভাবে কাম্য না। যে যার মতো কর্মসূচি পালন করবে, সরকারের দেখার বিষয় সেখানে আইন শৃঙ্খলার জনিত কোনো সমস্যা হচ্ছে কিনা, সেখানে কোনো নাশকতা হতে পারে কিনা। যদি সরকারের হাতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকে, তাহলে কিন্তু কোনো দলের সভা সমাবেশ করতে বাধা দেওয়ার যৌক্তিক কারণ নেই। 5 তারিখের ব্যাপারে যদি সরকার খুবই স্পর্শকাতর হয়ে থাকে যে তারা 2014 সালের 5 জানুয়ারির যে নির্বাচন, সেটাকে যদি বিরোধী দল গণতন্ত্র হত্যা দিবস পালন করে, এটি যদি তারা মেনে না নিতে পারে, সেই বিরোধী দল অন্যদিন কর্মসূচি নিতে পারে, নেয়ার তাদের সুযোগ দেওয়া উচিত। আসলে এই ধরনের পাল্টাপাল্টি রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত। এটাই থাকবে আগামী বছরের জন্য শুভকামনা রাজনৈতিক নেতৃত্বের প্রতিও। কিন্তু আমাদের আর কত রাজনৈতিক হানাহানির শিকার হবে দেশের মানুষ, দেশের অর্থনীতি, রাজনীতি, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। আশা করি যে ক্ষমতাসীন এবং বিরোধী উভয় রাজনৈতিক নেতৃত্বের বোধোদয় হবে, তাদের শুভবুদ্ধির পরিচয় দেবেন তারা, এবং একটি শান্তিপূর্ণ সুস্থির জীবনযাপনই করতে চায় সাধারণ মানুষকে এই সুযোগ থেকে তারা বঞ্চিত করতে পারেন না। তো আজকে আরেকটি যেটি প্রধান শিরোনাম, সেটি হচ্ছে বছরের একদম শেষে এসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে আবার সম্পর্কের একটি তীব্র টানাপোড়েনের অবস্থা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার 35 জন কূটনীতিককে তাদের পরিবার সহ বহিষ্কার করেছে দেশ থেকে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে। এর আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন হয় বা নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করলেন যে, যখন পুতিন দাবি করলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা সমর্থন করি, এবং ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া সম্পর্কে তার বক্তব্য বিবৃতি খুবই নমনীয় ছিল। সেক্ষেত্রে মার্কিন জনগণের মধ্যে, বিশেষ করে ডেমোক্রেটিক দলের সমর্থক এবং নেতাদের মধ্যে এক ধরনের ধারণা হয়েছিল যে এই নির্বাচনে রাশিয়ার একটি ভূমিকা আছে।
এবং এখন এটি কতটা তথ্য প্রমাণ আমরা জানি না, কিন্তু তারা বলছে যে নির্বাচন যে প্রক্রিয়ায় হ্যাকিং করেছে এবং বাধাগ্রস্ত করেছে, বিশেষ করে এদের ভোটারদের, ডেমোক্রেটিক দলের ভোটারদের, তো সেটি তো প্রমাণ সাপেক্ষ। কিন্তু ইতিমধ্যে যুক্তরাষ্ট্র কিন্তু ব্যবস্থা নিয়েছে, 35 জন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। এখানে একটি খুবই কৌতূহলোদ্দীপক ঘটনা যে এই ধরনের কূটনৈতিক আচরণে দেখা যাচ্ছে যে প্রতিপক্ষ কিন্তু একই ব্যবস্থা নেয়। এখান থেকে 5 জনকে বহিষ্কার করা হলে ওইদের যে দেশের কূটনীতিকদের বহিষ্কার করা হচ্ছে সেই দেশও 5 জনকেই করে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু সেই কাজটি করেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ করার সত্ত্বেও সেটি করেননি। এক্ষেত্রে আমি মনে করি যে এই যে ভূ রাজনৈতিক বা ভূ কূটনীতিতে পুতিন এক ধাপ এগিয়ে থাকলেন। পরবর্তীকালে এই ঠান্ডা যুদ্ধ বা প্রকাশ্যই যুদ্ধ, এই যুদ্ধের কিভাবে পরিসমাপ্তি ঘটবে আমরা জানি না। তবে দুই শক্তিধর দেশের মধ্যে এই ধরনের বিরোধ এবং এই ধরনের কি বলে টানাপোড়েন, এটি আন্তর্জাতিক রাজনীতিতে, আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। কারণ উভয় দেশেরই সমর্থক এবং তাদের মিত্র দেশগুলো আছে। আর যেটি মধ্যপ্রাচ্যের সিরিয়ার ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে মেরুকরণ আমরা লক্ষ্য করছি। সেখানে সিরিয়া, তুরস্ক এবং রাশিয়া একদিকে এবং অন্যান্য পশ্চিমা দেশ যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা অন্যদিকে। আর এই যে নতুন যে যুদ্ধ শুরু হলো, কূটনৈতিক যুদ্ধ, এবং পৃথিবী যখন বড় দেশগুলো যখন অস্থিরতায় ভোগে, তার প্রভাব কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে, আমাদের মতো গরিব দেশগুলোতেও পড়ে। বাণিজ্যিক প্রভাব, নানা ধরনের প্রভাব। সেক্ষেত্রে আমাদেরও সতর্ক থাকার বিষয় এবং কোনো পক্ষে আমরা হেলে না পড়ি। আমরা এবার খুব গভীরভাবে, তীক্ষ্ণভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত এবং পরবর্তী করণীয় সম্পর্কে সেটি এমন পদক্ষেপ নিতে হবে যাতে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যাতে ক্ষতি। আমরা সংবাদে যেমন দেখছিলাম যে কূটনৈতিক বিশ্লেষক যারা, তারা বলছেন যে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলোর উপরে এক ধরনের প্রভাব পড়তে পারে, আশঙ্কা তো নিশ্চয়ই সেই আশঙ্কা থাকে। তবে আশা করি পুতিন যে পদক্ষেপ নিয়েছেন, রাশিয়া যদি এখানে থেমে থাকে তাহলে এটি না বাড়ার সম্ভাবনাই বেশি। আর যদি রাশিয়াও পাল্টা পদক্ষেপ নেয় বা অন্য ধরনের কোনো, এই উত্তেজনাটাতে বা উত্তেজনা যদি রণসজ্জায় পরিণত হয়, একে অপরের ঘাঁটিকে লক্ষ্য করে তাদের রণপ্রস্তুতি চালাতে থাকে, তাহলে কিন্তু কি হবে। এবং এটা এমনও হতে পারে যে সিরিয়ার যে রাশিয়ার যে অবস্থান, সেটা থেকে, এবং সেটি অনেক দেশই এটা সমর্থন করেছে। কারণ সেখানে যে জঙ্গিবাদী গোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল, তাতে জঙ্গিবাদী জঙ্গিরাই, বিশেষ করে আইএস, তাদের দানবীয় যে চেহারা নিয়ে আবির্ভূত হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসার, যদিও তারা বলছিল যে আসাদ সরকারের পতনই হচ্ছে তাদের লক্ষ্য, কিন্তু আসাদ সরকারের পতন না হয় সেখানে আইএস এর উত্থান হয়েছে। সেই উত্থান রহিত করা এবং তাদের দখল করা শহরগুলো কিন্তু ভূমি এখন আবার সরকারি বাহিনীর দখলে চলে আসছে। সেদিক থেকে এখন সিরিয়ার যুদ্ধটা যদি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়, আর সেটি কোনোভাবেই কাম্য না। আমরা আশা করি অবিলম্বে এটির একটি শান্তিপূর্ণ ফয়সলা হবে। আরেকটি, যেটি আমরা আজকের যে তারিখ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, এই দিনটি উদযাপনের এক ধরনের প্রস্তুতি থাকে মানুষের। সেখানে এবার আমরা দেখেছি যে নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে এবং উন্মুক্ত অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। প্রথম হচ্ছে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করা, ঝুঁকি যাতে কোনো রকম অঘটন না ঘটে, সেটি তো সরকারের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু এর নামে যদি মানুষকে ঘরে বন্দি করে রাখা হয়, যেটা আমরা দেখেছি পহেলা বৈশাখ, যেটা বাঙালির সার্বজনীন উৎসব,
সেই উৎসবকেও কিন্তু বলা হয়েছিল 5টার পর কেউ বাইরে থাকবেন না। পয়লা জানুয়ারি অনুষ্ঠান সেরকম না, এবং এটা শুধু শহর কেন্দ্রিক এবং তরুণদের মধ্যেই এই উৎসাহ উদ্দীপনাটা বেশি। আমার মনে হচ্ছে যে এই ধারাওভাবে কোনো ব্যবস্থা না নিয়ে সরকারের নিশ্চয়ই এই যে ব্যবস্থা নিয়েছে এর পিছনে কোনো তাদের তথ্য প্রমাণ আছে, সেই তথ্য প্রমাণ ধরে নির্দিষ্ট এলাকায় এই ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারে কোনো নির্দিষ্ট স্থানে যেখানে এটি হতে পারে। কিন্তু এই জন্য পুরো ঢাকা শহর বা সারা বাংলাদেশে এক ধরনের কি বলে হরতাল পরিস্থিতি তৈরি করার কিন্তু এটি কোনো যুক্তি নেই, এবং তাতে মানুষের মধ্যে ভয় সৃষ্টি হবে। তারা যাদের ভয় পাওয়াতে চায়, অর্থাৎ সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী, তার চেয়ে সাধারণ মানুষ যদি ভয় পেয়ে যায়, সাধারণ মানুষের মধ্যে যদি ভীতির সঞ্চার হয়, তখন তো জঙ্গি গোষ্ঠী আরো সুযোগ নেবে। আমরা জানি যে আমাদের এই অনুষ্ঠানের যিনি নিয়মিত উপস্থাপক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, তিনি গুরুতর অসুস্থ, তাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, আজই নিয়ে যাওয়ার কথা। তো আমরা তার সুস্থতা কামনা করি। এয়ার অ্যাম্বুলেন্সে অবশ্যই তার সুস্থতা কামনা করে দ্রুত তিনি আরোগ্য লাভ করুন। এবং এত ঠিক এই অনুষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের বলা যায় যে শুরু থেকে যে তার যে সম্পৃক্ততা, তার যে চালকের ভূমিকা, সেটাকে, এবং তিনি একটি পত্রিকার মানব জীবনের সম্পাদক, একজন আমাদের সম্পাদক হিসেবে, একজন সহকর্মী হিসেবে তার প্রতি শুভকামনা থাকবে। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, এই অনুষ্ঠানে আবার পরিচালনা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং দর্শক সহ সবার কাছ থেকে দোয়া চাওয়া হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। আমরা আশা করি যে সবার শুভকামনায় তিনি নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন।